আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমরা পঞ্চম অধ্যায়, ঠিক আছে, বিন্যাস যেটা ছিল আমাদের পারমুটেশন, সেটা আমরা করছি। আজকে সমাবেশ ইনশাল্লাহ করে শেষ করব। তো বিন্যাস আর সমাবেশ আমি এর আগের ক্লাসের ভিডিও শুরুতেই বলছিলাম যে একটা কিন্তু রিলেটেড অধ্যায়, ঠিক আছে। তোমাদের যদি বিন্যাস থেকে অতিরিক্ত কোশ্চিন করে, মনে করো যে যখন তোমাদের বোর্ড থেকে কোশ্চিন হবে না, যদি বিন্যাস থেকে একটা বর্ণনামূলক কোশ্চিন দিয়েই দিবে, যদি দেয়, তাহলে কিন্তু সমাবেশ থেকে কোশ্চিনটা আসার সম্ভাবনা কমে যায়, ঠিক আছে। মানে যদি সমাবেশ থেকে দেয়, ঠিক আছে, যদি সমাবেশ থেকে কোশ্চিন করে, তাহলে কিন্তু বিন্যাস থেকে কোশ্চিন করার সম্ভাবনা কমে যাবে। এবং বিন্যাস থেকে যদি কোশ্চিন করে কোনো বর্ণনামূলক যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু সমাবেশ থেকে কোশ্চিন করার সম্ভাবনা কমে যাবে, ঠিক আছে। কিন্তু এই দুইটার একটা থেকে নিশ্চয়ই একটা বর্ণনামূলক তোমরা ইনশাল্লাহ কমন পাবা। আর পাশাপাশি অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত দুইটা থেকেই কমন পাইতে পারো, ঠিক আছে। তো একটা বর্ণনামূলক মোটামুটি 8 মার্ক, আর এইদিকে অতি সংক্ষিপ্ত সব মিলায় যদি দুইটা থেকে, এখানে একটা অতি সংক্ষিপ্ত, এখান থেকে একটা অতি সংক্ষিপ্ত তোমরা পাও, তো 2 2 4 মোটামুটি 12-14 মার্কের কিন্তু একটা পাওয়ার সম্ভাবনা থাকেই বিন্যাস আর সমাবেশ অধ্যায়টা যদি আমরা করতে পারি, ঠিক আছে। তো আমরা বিন্যাসটা মোটামুটি করছি, যেগুলো আমি করাই দিছি, এগুলোর মধ্যে থেকে তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে করার চেষ্টা করো, তাহলে পরে ইনশাল্লাহ তোমরা বিন্যাস থেকে সলভ করতে পারবা। আর আজকে সমাবেশ আমি দেখাই দেবো ক্লাস শেষে, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা সমাবেশ থেকেও খুব একটা কঠিন না, ঠিক আছে, তোমরা অ্যান্সার করতে পারবা। আর যেটা এখন সব থেকে আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টের সব থেকে যেটা দুঃখজনক বিষয়, যে আমাদের গত ইতিহাসে এরকম কখনো হয় নাই যে আমাদের পরীক্ষা কিন্তু মোটামুটি 2 মাস পিছিয়ে গেছে, ঠিক আছে। তো এরই মধ্যে তোমরা হয়তো বা ভাবতেছো ঈদের আগে হয়তো বা পরীক্ষা হইতেও পারে, না হইতেও পারে। যে অনেকে আছো যে পড়াশোনা কিন্তু একদম বের হয়ে গেছে পড়াশোনা থেকে, যে যার মতন হয়তো বা কেউ মোবাইল নিয়ে ব্যস্ত আছো, কেউ অন্যান্য কাজ করতেছো, ঠিক আছে। কিন্তু আমাদের এডুকেশন বোর্ড কিন্তু বলা যায় না যখন তখন আমাদের রুটিনটা দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো অবশ্যই সতর্ক থাকা জরুরি। আর ম্যাথ যেটা, ঠিক আছে, ম্যাথের বিষয়টা আমি বলি, তুমি একটা অধ্যায় ভালো করে আজকে কমপ্লিট করছো, তুমি যদি সেটা 2 মাস বা 1 মাস চর্চায় না রাখো, ঠিক আছে, তাহলে তখন তুমি পুনরায় আবার সেই অধ্যায়ের জন্য প্রিপারেশন নিতে যাবা না। দেখবা যে তোমাকে শুরু থেকেই সব কনসেপ্টগুলো আবার নতুন করে ক্লিয়ার করতে হচ্ছে, ঠিক আছে। হয়তো বা আগের তুলনায় একটু ইজি হবে, কিন্তু প্রথম 2-1 বার আসলে অনেক টাফ হয়ে যাবে বিষয়টা। তো যখন হঠাৎ করে পরীক্ষার রুটিন দিয়ে দিবে, আর অনেক দিন তোমরা বইয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখোনি, সেক্ষেত্রে বইয়ের সামনে গেলে কিন্তু তোমাদের জন্য কিন্তু সিলেবাসটা কভার করা কঠিন হয়ে যাবে, ঠিক আছে। তো আমার একটা সাজেশন থাকবে, তোমরা সারাদিন 24 ঘন্টার মধ্যে কী করতেছো জানি না, তো অ্যাটলিস্ট 2 ঘন্টা বা 3 ঘন্টা, সারাদিনে 2 ঘন্টা ইনাফ। এখন যেহেতু আমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না ঈদের আগে, যদিও বা হয়ে যেতে পারে, তো কমপক্ষে 2 ঘন্টা যেন তোমরা যে কোনো সাবজেক্ট, ম্যাথ হোক বা জাস্ট নিজেকে চালু রাখবা, ঠিক আছে। এটা জাস্ট আমার একটা সাজেশন। না হলে হঠাৎ করে পরীক্ষার রুটিন দিয়ে দিলে বুঝতে পারবা না যে কোনটা থেকে কোনটা সামলাবা। আর ঈদের আমেজটা একটা খারাপ জিনিস, যে বাসায় যাবা, বাসায় গিয়ে অনেকে হয়তো বা চলেই গেছো, বাসায় যায় কে কী করতেছো জানি না, কিন্তু বাসার পরিবেশের সঙ্গে মিশে গেলে না, পরে আবার পুনরায় বইয়ের পরিবেশের সঙ্গে মিশতে কিন্তু আসলে সময় লাগে অনেকগুলা। আর ঈদের পরে যদি পরীক্ষা হয়, তাহলে তোমরা ঈদ থেকে আসে তোমাদের যে আমেজটা থাকবে ঈদের, এটা কাটাইতে তোমাদের দেখবা যে বিরক্তি লাগতেছে। আর বইয়ের মানে প্রিপারেশন যে একটা নিবা না, মানসিকভাবে রেডি হইতে পারবা না যদি হঠাৎ করে পরীক্ষার রুটিন দিয়ে দেয়। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসের কোথায় আসি। তো সমাবেশ, ঠিক আছে, কম্বিনেশন। আমি প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি বইয়ের অনুশীলনীতে যাওয়ার আগে, ঠিক আছে। বিন্যাস আর সমাবেশের মধ্যে আমরা একটু পার্থক্য দেখব, ঠিক আছে। বিন্যাস আর সমাবেশের মধ্যে একটু পার্থক্য দেখব। আচ্ছা, বিন্যাস জিনিসটা কি, আমি বিন্যাস সমাবেশ যেহেতু বলছি রিলেটেড, আসলে আমি এর আগে বলছিলাম যে ABCD বিভিন্ন অক্ষর বা যে কোনো কিছু নিয়ে বিন্যাস অথবা সমাবেশ দুইটাই হইতে পারে। তো বিন্যাসের ক্ষেত্রে হয় কি, এই যে অক্ষরগুলো আছে না, ঠিক আছে, এগুলো আমরা কতভাবে সাজাতে পারি, নতুনভাবে সাজাইতে পারি কতভাবে। যেমন আমি এর আগে বলছিলাম ACBD একটা নতুন একটা বিন্যাসভাবে সাজাইলাম, ঠিক আছে, এইটার একটা আলাদা একটা বিন্যাস হলো এইটা। আর সমাবেশ জিনিসটা কি, সমাবেশ জিনিসটা হলো বাছাই করা, ঠিক আছে। তোমাকে বলা হয়েছে যে এইখান থেকে যে কোনো 3টা বাছাই করে, ঠিক আছে, যে কোনো 3টা তুমি বাছাই করে নতুন করে কী করবা, সমাবেশ তৈরি করবা, ঠিক আছে, বাছাই করে। তো মনে করো যে তোমাকে যে কোনো 3টা বললো, তুমি এখান থেকে তুমি একটা সমাবেশ তৈরি করবা যে ACD যে কোনো 3টা, ঠিক আছে।
তো আসলে আমি মূলত যেটা বুঝাইতে চাচ্ছি যে বিন্যাস জিনিসটা হলো, দেখো বিন্যাস জিনিসটা হলো সাজানো, ঠিক আছে, নতুন নতুনভাবে সাজানো, যে একটা অক্ষর বা কয়েকটা ফুল বা কয়েকটা নাম্বার কয়েকটা অক্ষর দেওয়া আছে, তুমি নতুন নতুন কতভাবে সাজাইতে পারো, ঠিক আছে। আর সমাবেশ জিনিসটা হলো এই সাজানোর মধ্যে, এই যেটা দেওয়া থাকবে তোমার অক্ষর বলো আর নাম্বার বলো, সেগুলোর মধ্যে বাছাই করতে হবে, ঠিক আছে, বাছাই করা। প্র্যাকটিক্যালি বলতে গেলে যে দল গঠনের বিভিন্ন জিনিসগুলো, যে দল গঠন করা, সেগুলো কিন্তু মোটামুটি সমাবেশের পর্যায়ে পড়ে দল গঠন। আর বিন্যাসের ক্ষেত্রে কি হয়, হ্যাঁ দেখো দল গঠন, তারপরে কমিটি আমরা সামনে করব, কিন্তু করলে বুঝতে পারবো যে আমাদের সমাবেশের অধ্যায়ে বেশিরভাগই বর্ণনামূলক দল গঠন করা, কমিটি তৈরি করা, ঠিক আছে, ক্রিকেট টিম, বিভিন্ন সংগঠনের কমিটি। আর বিন্যাসের বিষয়টা হয় কি, বিভিন্ন অক্ষর সাজানো, ঠিক আছে, অক্ষর অথবা নাম্বার, ঠিক আছে। আমি জাস্ট একটু খালি পার্থক্যটা বুঝাই দিচ্ছি যে আসলে কোন কোন ক্ষেত্রে বিন্যাসটা হবে আর সমাবেশটা হবে। আমাদের বিন্যাসের এর আগে কিন্তু একটা সাধারণ সূত্র আমরা কোর্স পাইছিলাম, যেহেতু বিন্যাস ছিল আমাদের হলো পারমুটেশন, সেক্ষেত্রে আমরা NPR, যেটা আমাদের সাধারণ সূত্র ছিল বিন্যাসের ক্ষেত্রে। আর সমাবেশের ক্ষেত্রে আমাদের সাধারণ সূত্রটা হবে NCR, ঠিক আছে। NCR, সি বলতে এখানে কিন্তু কম্বিনেশন বোঝাচ্ছে, কম্বিনেশনের সি। আচ্ছা, তো এটা একটা পার্থক্য বলতে পারো তোমরা। আর হ্যাঁ, আরেকটা হলো গুরুত্বপূর্ণ জিনিস, আমি একটু ক্লিয়ার করি বিন্যাসের ক্ষেত্রে, ঠিক আছে। আমাদের বিন্যাসের ক্ষেত্রে বলতেছিল যে ABC 3টা অক্ষর আছে, তো এটা আমরা সাজাবো, কত উপায়ে সাজানো যায়, ঠিক আছে। তো আমরা এটা সাজাইছি এর আগে ACB, আবার সাজাইছি BAC, BCA, আবার বিভিন্নভাবে সাজাইছি আরও 2-3 রকমের করে। তো বিন্যাসের ক্ষেত্রে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে দেখো আমাদের উপাদান কিন্তু ওইগুলাই, ACB আবার BAC। দেখো ACB এবং BAC এর মধ্যে আমাদের যা সিকোয়েন্সটা চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। এইখানে সিটা আমরা মাঝখানে করে দিছি, যার কারণে আমরা নতুন করে একটা বিন্যাস পাইছি, ঠিক আছে। জাস্ট এখানকার যে সিরিয়ালটা, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, মানে আমি বুঝাতে চাচ্ছি যে ধারাবাহিকতাটা যেটা, ঠিক আছে, ধারাবাহিকতাটা যেটা ACB, এই যে ধারাবাহিকতাটা চেঞ্জ হলো না, আমরা নতুন একটা বিন্যাস পাইলাম। তো এইখানে কিন্তু ধারাবাহিকতাটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই জন্য আমরা এখানে লিখতে পারি যে ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। গুরুত্বপূর্ণ কিভাবে দেখো, কারণ ধারাবাহিকতাটা চেঞ্জ করলে আমরা নতুন করে একটা কি পাচ্ছি, বিন্যাস পাচ্ছি। কিন্তু তোমাকে আবার যদি এখন সমাবেশের ক্ষেত্রে বলে যে ABC যদি 3টা হলো দল হয়, ঠিক আছে, একটা দল বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, যেটা চিন্তা করো, তো বলতেছে যে এদের মধ্যে খেলা হবে, ঠিক আছে। তো খেলা হবে যে কোনো 2টা টিম করে, যে A একটা টিম B এর সঙ্গে খেলবে, B একটা টিম C এর সঙ্গে খেলবে, ঠিক আছে। তো এইভাবে কতভাবে খেলানো যাবে, ঠিক আছে। তো এটা করতে গেলে আমাদের কি হচ্ছে, দেখো A যদি আমরা খেলে C এর সঙ্গে AC, ঠিক আছে, আবার যদি A খেলে B এর সঙ্গে AB, ঠিক আছে, একটা নতুন নতুন করে কি হচ্ছে, দল গঠন হচ্ছে, তাই না, খেলার জন্য। আবার দেখো BC একটা দল গঠন হলো। হ্যাঁ, আমি জাস্ট এখানে এইটুকু বুঝাইতে যাচ্ছি, দেখো অতিরিক্ত কিছু বুঝাবো না। এইখানে দেখো সেই দুটো মিশাই দিই, AC, এইখানে আমরা যদি একটা দল গঠন করছি এইখানে দেখো, তো এইখানে আমরা কিন্তু পরবর্তীতে CA লিখতে পারবো না। কারণ কি, A এবং C যদি 2টা দল খেলে আর পরবর্তীতে C এবং A যদি আবার খেলে, তো আমাদের দলটা কিন্তু একই হলো, ঠিক আছে। হইতে পারে তাদের ধারাবাহিকতাটা চেঞ্জ হয়েছে, কিন্তু দল তারা একই হচ্ছে, ঠিক আছে, যার কারণে আমরা পরবর্তীতে CA লিখতে পারবো না। তাদের জন্য আমাদের নতুন করে লেখা লাগতেছে, দেখো BC, আমরা নতুন করে আরেকটা দল লিখতেছি। জাস্ট এইটা বোঝাচ্ছি যে এইখানে কিন্তু ধারাবাহিকতাটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। কারণ AC তুমি যা লেখো তা, AC যেটা লিখবা সেটা যা বোঝায়, C এবং A যেটা তুমি লিখতেছ সেটাও কিন্তু তা বোঝায়। কারণ C এর সঙ্গে খেললে যেই খেলা হবে, A এবং C যদি খেলে একসঙ্গে একই খেলা হবে, ঠিক আছে। তো এইখানে বিষয়টা হচ্ছে কি, ধারাবাহিকতাটা কিন্তু গুরুত্বপূর্ণ না। নয়
আচ্ছা ঠিক আছে, আমি এটা না বুঝে আমি বইয়ের অনুশীলনী অঙ্কতে যাই। তো আশা করি জাস্ট বিন্যাস আর সমাবেশের মধ্যে যে পার্থক্যটা তোমরা একটু বাস্তবিকভাবে চিন্তা করতে পারছো। এটা আসে না বইয়ের মধ্যে, কোথাও পাইনি আমি যে বিন্যাস এবং সমাবেশের মধ্যে পার্থক্য, যদিও বা আসে যায় সেক্ষেত্রে তোমরা লিখতে পারো এইভাবে করে। আচ্ছা দেখো, পারমুটেশন, ঠিক আছে, আমরা বিন্যাস অধ্যায়ের যে সাধারণ সূত্রটা পাইছিলাম যে উপরে হলো ফ্যাক্টোরিয়াল এন, নিচে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, ঠিক আছে। কম্বিনেশনের ক্ষেত্রে কিন্তু একটা সাধারণ সূত্র আছে, ঠিক আছে। সূত্রটা হচ্ছে কি এনসিআর এর, ঠিক আছে। এখানে এন আর আর তো বুঝো, এন হলো সর্বোচ্চ যতগুলা উপাদান আছে আর আর হলো তার মধ্যে যতটুকু নিতে হবে, ঠিক আছে। আমি আগের ক্লাসে বলছি। তো দেখো, তো কম্বিনেশনের ক্ষেত্রে যেটা আমাদের এটা হলো তোমার বিন্যাসের ক্ষেত্রে সাধারণ সূত্র, এবং কম্বিনেশনের ক্ষেত্রে সাধারণ সূত্রটা হলো সেম জিনিস, উপরে ফ্যাক্টোরিয়াল এন, নিচে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, জাস্ট এখানে শুধু একটা আর ফ্যাক্টোরিয়াল আর অতিরিক্ত যুক্ত হবে, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যদি এখানে 5C3 এরকম বলে আচ্ছা পারমুটেশনের ক্ষেত্রে যদি বলে, সেক্ষেত্রে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব কিভাবে, এই সিকোয়েন্সে যেহেতু পি আছে, এর সাধারণ সূত্র কি উপরে ফ্যাক্টোরিয়াল এন 5 ভাগ ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, ঠিক আছে। আর যদি এখানে সি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের সূত্রের অ্যাপ্লাইটা কীরকম হবে দেখো, উপরে এন, নিচে এন মাইনাস আর, আর এইখানে একটা অতিরিক্ত যেটা বলছিলাম এই যে এটা ফ্যাক্টোরিয়াল আর, যেটা এটা কিন্তু অতিরিক্তভাবে লিখতে হবে, ঠিক আছে। তো এই হলো আমাদের কম্বিনেশনের সাধারণ সূত্র, ঠিক আছে। এই সাধারণ সূত্র দিয়ে আমরা পরবর্তীতে ম্যাথ সলভ করব। তো তার আগে আমাদের প্রমাণ আছে দুই একটা, ঠিক আছে। দুইটা প্রমাণ আছে, আমি করে দিচ্ছি, ইম্পর্টেন্ট, একটা অতি সংক্ষিপ্তের জন্য, একটা সংক্ষিপ্তের জন্য। যে বলছে প্রমাণ করো যে NCR ইকুয়াল টু NCR মাইনাস 1, ঠিক আছে। এটা কিন্তু প্রমাণ করতে বলছে ওরা, এটা কিন্তু আমাদের অতি সংক্ষিপ্তের জন্য, তোমরা পাবা অতি সংক্ষিপ্ততে। তো NCR, ঠিক আছে, এটা প্রমাণের ক্ষেত্রে আমরা কি জানি, NCR এর সূত্র কি জানি, সাধারণ ফর্মুলা কি জানি, আমরা জানি NCR এর সাধারণ ফর্মুলা কি, ফ্যাক্টোরিয়াল এন, নিচে ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর, ঠিক আছে। এটা হলো আমরা সাধারণ সূত্র জানি, এটুকু অংশ লিখলাম। আমাদের প্রমাণ করতে হবে এটা অংশ ইকুয়াল টু এটা, ঠিক আছে। তো এখন NCR মাইনাস 1 আমরা এটাও লিখব, NCR মাইনাস 1, ঠিক আছে। তো এটা এখন নিচের অংশ আর মাইনাস 1 হয়ে গেল পুরাটা, ঠিক আছে। তো দেখো তাহলে উপরে কি হচ্ছে, সাধারণ সূত্র অনুসারে ফ্যাক্টোরিয়াল এন, নিচে ফ্যাক্টোরিয়াল আর, ঠিক আছে। আর বলতে এই পুরাটাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এন মাইনাস আর বলতে আর মাইনাস, এখানে যেহেতু সামনে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে 1, ঠিক আছে। আমরা এটা থেকে এইটা পাইলাম, এটা থেকে এইটা পাইলাম, প্রমাণ করতে হবে যে এটা ইকুয়াল টু এইটা, ঠিক আছে। তো দেখুন এখানে একটা আমি প্রমাণ লিখছি সূত্রের, যে এটা অতি সংক্ষিপ্তের জন্য প্রমাণ করো যে NCR ইকুয়াল টু NC N মাইনাস আর, ঠিক আছে। তো আমাদের NCR ইকুয়াল টু NCR N মাইনাস আর, এই দুইটা এক ওইটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তো দেখো সমাধানে তো NC15 ইকুয়াল NC5, ঠিক আছে। এখান থেকে আমরা একটা N এর মান বের করব, ওকে। তো যেহেতু আমরা একটু আগে দেখলাম যে NCR আর NC N মাইনাস আর একই জিনিস, তাই না? তাহলে এইখানে আমরা NC N মাইনাস আর, N মাইনাস আর, তাহলে এই জিনিস সেম জিনিস, একটু আগে আমরা প্রমাণ করলাম, ঠিক আছে। তো এটা জাস্ট আমরা লিখে দিছি, অথবা তোমরা এইখানেও লিখতে পারতা যে এটা তোমরা আগের মতনই রাখতা যে NC15, আর এইখানে তোমরা NC N মাইনাস 5 এটাও এখানে লিখতে পারতা, যে কোনো এক জায়গায় তোমরা এটা করবা। তো যে কোনো এক জায়গায় কেন করতেছি এটা আমি বলতেছি, এক জায়গায় করার কারণটা
দেখো তো এইদিকে তো করছি এরকম, তো এটা এখানে 5ই রাখলাম, ঠিক আছে। এখন দেখো আমরা উভয় পক্ষে একটা কমন জিনিস পাইলাম, দেখো এনসি এনসি, ঠিক আছে। ইকুয়ালের উভয় পাশে একই জিনিস থাকলে আমরা বাদ দিয়ে দিতে পারি, সেজন্য আমরা উভয় থেকে বাদ দিলাম এনসি। তাহলে এইদিকে থাকলো n15 n-15 আর এইদিকে থাকলো 5, ওকে। তো n ইকুয়াল টু এই 15টাকে ওইদিকে পার করে দিব, 5-এর সঙ্গে যোগ হয়ে যাবে n ইকুয়াল টু 20, একটা মান পাইলাম, ঠিক আছে। তো আমরা যখন n এর মান পাইছি, তো আমরা এখন ওরা যাই বলুক না কেন, এনসি 20 বলবে না এনসি 30 বলবে 30 বলবে, ইচ্ছা আমরা যে কোনো মান বের করতে পারবো। কীভাবে? কারণ আমরা এখন n এর মান জানি। তো বের করতে বলছে এনসি 18, ঠিক আছে। তো n এর মান আমরা পাইলাম কত? 20, সি 18, ঠিক আছে। তো 20 সি 18টা কীভাবে বের করবো? এর আগে আমি ক্যালকুলেটরে দেখাই দিয়েছিলাম কম্বিনেশনের ক্ষেত্রে, সরি পারমুটেশনের ক্ষেত্রে। আমি কম্বিনেশনের ক্ষেত্রেও দেখাই দিচ্ছি। ক্যালকুলেটরটা দেখো তো কই। দেখো 20 সি 18, ঠিক আছে। তো 20 লিখলা। কম্বিনেশনের ক্ষেত্রে কি চাপতে হয় আমাদের? এই যে ভাগ চিহ্নের উপরে একটা হলুদ কালারের কিন্তু দেখো এনসি আর দেওয়া আছে, ঠিক আছে। তো এই হলুদ কালারের সি, যেটা কম্বিনেশন চিহ্নটা তোলার জন্য, প্রথমে 20 তো আছে উপরে, 20 লিখছি, শিফট এই যে ভাগ চিহ্নটা দিতে হবে। তাহলে 20 সি আর নিচে কত আছে আমাদের? 18, ঠিক আছে। এই যে 18 ইকুয়াল 190, ওকে। তো আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারি। 190, ঠিক আছে, এটা একটা অ্যান্সার। আবার এটা ক্যালকুলেটর ছাড়াও কিন্তু সমাধান করা যায়। কিভাবে? আমরা জানি কি যে এনসি আর মানে এনসি আর মাইনাস এন, ঠিক আছে, এন মাইনাস আর, সরি এন মাইনাস আর। তো এটা যদি আমরা ক্যালকুলেটর বাদে যদি সমাধান করতে চাই, তাহলে এনসি আমরা জানি এনসি আর মানে এনসি এন মাইনাস আর বলতে হলো 18, ঠিক আছে। পরের লাইনে এটা 20 সি, 20 থেকে 18 বাদ দিলে থাকে 2, ঠিক আছে। 2 মানে আমাদের এই যে উপর থেকে, ঠিক আছে, 20টা আমরা 2 বার কমাবো, 20 19, ঠিক আছে। আর নিচে 2, জাস্ট 20 এবং 19 গুণ করে দেবো, এবং 2 দিয়ে ভাগ করে দিলে 190 অ্যান্সার আসবে। যদি এখানে 20 সি 3 এরকম আসতো, তাহলে আমরা 20 19 এবং 18 এই 3 বার লিখে, যেহেতু 3 আছে নিচে 3 দিয়ে দিলাম, নিচে 3 আছে এই জন্য 3 বার কমাইলাম এক এক করে, এবং নিচে 3 দিয়ে দিলাম, ঠিক আছে। তো অঙ্ক করতে করতে তোমরা অভ্যস্ত হবা প্র্যাকটিস করলে। তাহলে এটার অ্যান্সার তাহলে বের হলো 190, ঠিক আছে। আমরা আরেকটা প্রমাণ করব সংক্ষিপ্তের জন্য, খুব ইম্পর্টেন্ট। এই প্রমাণটা আসার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে। তো আমি প্রমাণটা তুলি। দেখো এটা সংক্ষিপ্তের জন্য এই প্রশ্নটা বেশি আসে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রায় 90% চলেই আসছে পরীক্ষায়। প্রমাণ করো যে এনসিআর প্লাস এনসি আর মাইনাস 1 ইকুয়াল টু এন প্লাস 1 সি আর, ঠিক আছে। তো আমাদের এই দুইটার যোগফল এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে। দেখো একটু মনোযোগ সহকারে, এটা তোমরা 2-3 বার প্র্যাকটিস করবা, ঠিক আছে। আমি একবার করাই দেবো, খাতার মধ্যে মোটামুটি 3-4 বার লিখলেই আর কিন্তু করতে হয় না, চলে আসবে আয়ত্তের মধ্যে। তো দেখো, আচ্ছা এনসিআর আমরা জাস্ট ফর্মুলা ফেলবো, ঠিক আছে। একটা অংশ নিব, ফর্মুলা ফেলবো। তার আগে যেহেতু প্রমাণ করো যে বলছে, তো আমরা বাম পক্ষ দিয়ে সমাধান করব। বাম পক্ষ, ঠিক আছে। বাম পক্ষ কি আছে? এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1, এটা আছে বাম পক্ষে, ঠিক আছে। এই অংশ আমাদের ফর্মুলা ফেললে কি হচ্ছে? ফ্যাক্টোরিয়াল এন, নিচে ফ্যাক্টোরিয়াল আর, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, যোগ এই অংশে আমরা ফর্মুলা ফেলবো ফ্যাক্টোরিয়াল এন উপরে, ঠিক আছে। নিচে ফ্যাক্টোরিয়াল আর, আর বলতে এখানে আর মাইনাস 1টা, ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল আমাদের ফর্মুলাটা আমি লিখে দিই সাইডে, এনসিআর, যেটা এইটা কিন্তু ফর্মুলাটা, যেটা এনসিআর এন ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস আর, ঠিক আছে। তো যখন আর এর জায়গায় এন আর মাইনাস 1 হবে, তো আমরা আর এর জায়গায় অবশ্যই আর মাইনাস 1 বসাবো। কীভাবে? দেখো, যেহেতু ফ্যাক্টোরিয়াল আর, এখানে আর এর জায়গায় আছে আর মাইনাস 1, আমরা ফ্যাক্টোরিয়াল আর এর জায়গায় আর মাইনাস 1 দিলাম, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর বলতে
আর মাইনাস ওয়ান, যেহেতু সামনে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, একটু লক্ষ্য করো, আরেকটা লাইন করি। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল এন। আচ্ছা আমি একটা জিনিস বুঝাই, এটা একটা এই কম্বিনেশন অধ্যায়ের একটা রুলস, ঠিক আছে? কোনো কিছু যদি ফ্যাক্টোরিয়াল মধ্যে থাকে, ঠিক আছে, মনে করো এন ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল এন, ঠিক আছে, আমি এই এনটাকে ফ্যাক্টোরিয়ালের বাইরে নিয়ে আসবো, ঠিক আছে? যদি আমি এটা কিন্তু শর্ত যে ফ্যাক্টোরিয়াল বাইরে যদি কোনো কিছু নিয়ে আসি, তাহলে ফ্যাক্টোরিয়াল ভিতরে যে জিনিসটা ছিল এটা থেকে এক কমবে। আশা করি বুঝতে পারছো। দেখো, যদি ফ্যাক্টোরিয়াল আর হয়, আমি চাচ্ছি আরটাকে বের করব, ঠিক আছে, আমি ওকে আর ফ্যাক্টোরিয়াল থেকে বের করে নিলাম, যার কারণে কি হলো, আর মাইনাস ওয়ান হয়ে গেলো, ঠিক আছে? যে কোনো কিছুকে ফ্যাক্টোরিয়াল থেকে বের করলে ফ্যাক্টোরিয়ালের মধ্যে তার থেকে এক কম হবে, ঠিক আছে? এই ফর্মুলা খাটায় এইখানে একটু দেখো, ফ্যাক্টোরিয়ালের মধ্যে আছে আর, ঠিক আছে, আমরা এই আরটাকে বের করে নিব, এই আরটাকে বের করে নিছি, তো বের করে নিছি, তাহলে ভিতরে স্বাভাবিকভাবে কী হবে, আর মাইনাস ওয়ান হবে। এটা একটা সূত্র মনে করো, ঠিক আছে? আর এইদিকে যা আছে তাই, এন মাইনাস আর প্লাস উপরে ফ্যাক্টোরিয়াল এন, নিচে ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান, এন মাইনাস আর প্লাস ওয়ান, ঠিক আছে? তো আমরা এটা বের করলাম এই কারণে, এই দুইটা অংশের মধ্যে কমন মিলানোর জন্য। দেখো আর মাইনাস ওয়ান আছে এইখানে, ঠিক আছে, তো এইখানে আমাদের শুধু আর ছিল, তো আমরা যখন আরটাকে বের করে নিয়েছি ফ্যাক্টোরিয়াল থেকে, তো ভিতরে কিন্তু আর মাইনাস ওয়ান পাইছি। তাহলে আমাদের কি, দেখো আমাদের এই দুইটার মধ্যে এখন আমরা যদি কমন নিতে চাই, দেখো দেখি এই দুইটার মধ্যে কমন কি যাচ্ছে, এটাতে আছে ফ্যাক্টোরিয়াল এন, এটাতেও আছে, এটা নেওয়া যাচ্ছে, এটাতে ফ্যাক্টোরিয়াল আর আছে, এটাতে নাই, আচ্ছা এটা নিব না। এখানে আছে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, সরি কমনটা আমরা নিব এইটা থেকে, এটা তো সমাধান করলাম, এই দুইটা থেকে কমন নিব, যেটা এখানে আছে ফ্যাক্টোরিয়াল এন, এখানে ফ্যাক্টোরিয়াল এন কমন যাবে, ঠিক আছে? ফ্যাক্টোরিয়াল এন কমন নিলাম, এই দুইটা থেকে কমন নিচ্ছি কিন্তু। তারপরে কি কমন যায়, দেখো আর মাইনাস ওয়ান এটাতে আছে, এটা তো আর মাইনাস ওয়ান আছে, আমরা ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান এটাও কমন নিয়ে নিলাম। আবার এখানে আছে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, ঠিক আছে, এখানে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর নাই। আচ্ছা আমি আরেকটা লাইন করে দিয়ে তারপর কমনটা নেই। কি জন্য কমন নিচ্ছি, আরেকটা লাইন করে একটু দেখো, মিশাই দিই। হ্যাঁ, আমরা এইখানেই করতে পারতাম। আচ্ছা বিষয়টা আমি আরেকবার বুঝাই, ঠিক আছে? এই লাইন থেকে আরেকটা পরের লাইনটা আমি কিভাবে করতেছি, মূলত আমাদের কমন নিতে হবে। ওকে, তো কমন নেওয়ার জন্য কিন্তু এই কাজগুলো করতেছি আমি। তো ফ্যাক্টোরিয়াল থেকে আর বের করলাম, কেন বের করলাম, এর মতন করব এই আরটাকে, তাহলে দেখো আর মাইনাস ওয়ান, কারণ ফ্যাক্টোরিয়াল থেকে আর বের হইলে এক কমে যায়, এটা মিলে গেল, একটা অংশ মিলল। আবার এন মাইনাস আর, ঠিক আছে, প্লাস এইখানে এন মাইনাস আর আছে, এখানে এই অংশটা আছে, তো আমাদের এটা তো মিলিয়ে আছে ওটার সঙ্গে, তো এটা রাখে দিলাম আর মাইনাস ওয়ান, ঠিক আছে, এটা রাখলাম। এই অংশটা পুরোটাকে যদি আমরা ফ্যাক্টোরিয়াল থেকে বাইর করি, এন মাইনাস আর প্লাস ওয়ান, এটা আমরা পুরোটাকে বের করে নেব, ঠিক আছে? এন মাইনাস আর প্লাস ওয়ান, এবার পুরোটাকে বের করে নিছি না, তাহলে ভিতরে কী হবে, ফ্যাক্টোরিয়ালের ভিতরে যেটা ছিল সেটা থেকে এক কম হবে, ঠিক আছে? তাহলে এন মাইনাস আর প্লাস ওয়ান, যেহেতু ওটা বের করে নিছি এই যে সামনে, তো এইটা থেকে এক কম হচ্ছে মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ান এই প্লাস ওয়ান দুটা কাটা যাচ্ছে, এটা আমরা এইভাবে রাখলাম এন মাইনাস আর। এখন দেখো আমাদের এই অংশটা বের করে নেওয়ার কারণে এখানে আমরা এন মাইনাস আর একটা অংশ পাইলাম, যেটা এই আগের অংশের সঙ্গে মিলতেছে, ঠিক আছে? এখন দেখো অনেক কিছু কমন হয়ে গেছে, দেখো ফ্যাক্টোরিয়াল এন কমন, ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান, ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান কমন, এখানে এন মাইনাস আর কমন, ঠিক আছে? এই তিনটা জিনিস আমরা কমন নিয়ে নেব এই দুইটা থেকে। তো কমন নিচ্ছে কি, ফ্যাক্টোরিয়াল এন, উপরে ফ্যাক্টোরিয়াল এন কমন নিলাম, নিচে পাচ্ছি কমন আর মাইনাস ওয়ান, দেখো এন মাইনাস আর, ঠিক আছে? এটা আমরা এই দুইটা থেকে কমন পাইলাম। ওকে, এই দুইটা থেকে কমন নিছি, তাহলে এইখান থেকে কমন নিলাম ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, তাহলে এইখানে থাকতেছে কি, উপরে কিছু থাকতেছে না ভাইয়া, উপরে ওয়ান থাকতেছে আর নিচে থাকতেছে শুধু আর। ওকে, এইদিকে আচ্ছা যোগ আছে, যোগ দিয়ে দিলাম, ফ্যাক্টোরিয়াল এন তো কমন নিছি, তাহলে উপরে কিছু থাকতেছে না, থাকতেছে ওয়ান,
নিচে এটা কমন নিছি, এটা কমন নিছি, থাকতেছে কি n মাইনাস আর প্লাস 1, ঠিক আছে, এই দুইটা অংশ থাকতেছে। ওকে, এখন দেখো এটা আমরা রাখে দিই এখানে। আমাদের কিন্তু মূলত প্রমাণ করতে হবে এই অংশটা, ঠিক আছে, আমরা কিন্তু ওখানেই যাচ্ছি, কিভাবে যাচ্ছি সে সময় অবশ্যই তোমরা বুঝতে পারবা। দেখো ফ্যাক্টোরিয়াল n, আমি এটাই লিখতেছি এইখানে, এই যে এই অংশটা r মাইনাস 1 n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, ঠিক আছে, এই অংশটা যোগ অবস্থায় আছে, আমরা এটা লসাগু নিব, ঠিক আছে। এই দুটো থেকে লসাগু নিলে কি হচ্ছে r ইন্টু n মাইনাস r প্লাস 1, ঠিক আছে, এটা লসাগু নিলাম। এটা লসাগু নিলে কি হচ্ছে এখন, তাহলে স্বাভাবিকভাবে লসাগু যে নিয়মে করি আমরা, আর বাদ, তাহলে উপরে থাকতেছে n মাইনাস r প্লাস 1, এখানকার যোগ, এটা বাদ, থাকতেছে r, তাহলে শুধু r, ঠিক আছে, এই আর বাদ যায়। দেখো ফ্যাক্টোরিয়াল n r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, তাহলে উপরে কি থাকতেছে n প্লাস 1 থাকতেছে শুধু, আর নিচে কি থাকতেছে r ইন্টু n মাইনাস r প্লাস 1। ওকে, হ্যাঁ, এখন দেখো এটা যেহেতু গুণ অবস্থায় আছে, আমরা গুণ করে দিব স্বাভাবিকভাবে, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। ওকে, তাহলে ফ্যাক্টোরিয়াল n এর এদিকে আছে n প্লাস 1, আবার নিচে ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, আর এদিকে আসিল r ইন্টু n মাইনাস r প্লাস 1, ঠিক আছে। আমরা এই পর্যন্ত আসলাম। এখন একটু দেখো, এটা আমাদের মনে করো যে এটা আমাদের বাম পক্ষের একটা অ্যান্সার আসছে, ঠিক আছে। আমরা যদি এখন ডান পক্ষের থেকে এরকম একটা ফিগার নিয়ে আসে দিতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে বাম পক্ষ ইকুয়াল টু এটা, ডান পক্ষ ইকুয়াল টু এটা, অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, ঠিক আছে, প্রমাণিত। তো আমাদের এটা যেহেতু আসছে, এটা তো তোমাদের বাম পক্ষের, ঠিক আছে, বাম পক্ষে পর্যন্ত এই কাজ করবা, ঠিক আছে। তারপর আমি এটা মিশিয়ে দিচ্ছি ডান পক্ষটা করে দিই এদিকে, আমাদের অ্যান্সারটা থাকতেছে এইটা। তো মনে রাখিও যে বাম পক্ষের অ্যান্সার এটা আসছে কিন্তু, ঠিক আছে, এটা হলো বাম পক্ষের অ্যান্সার আসছে এটা। আমরা ডান পক্ষ থেকে যদি এটা আনে দিতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। ওকে, দেখো তাহলে ডান পক্ষটা লিখি। ডান পক্ষে কি আছে n প্লাস 1 সি আর, ঠিক আছে। এবার উপরে n প্লাস 1 আছে, নিচে আর ই আছে, ঠিক আছে। তো আমরা ফর্মুলা কি জানি ভাইয়া, ফ্যাক্টোরিয়াল n বলতে এই যে উপরের এবার যেটা n প্লাস 1, ঠিক আছে। তাহলে ফ্যাক্টোরিয়াল n মানে n প্লাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু n মাইনাস আর। n বলতে এখানে কি হচ্ছে n প্লাস 1 মাইনাস আর বলতে আর ই আছে, ঠিক আছে। আমাদের এরকম আনতে হবে জাস্ট, ঠিক আছে। দেখো আমরা এরকম কীভাবে আনতে পারি, আমরা যদি এইখান থেকে ফ্যাক্টোরিয়াল n প্লাস 1টাকে বের করে নিই, ফ্যাক্টোরিয়ালের ভিতর থেকে n প্লাস 1টা যেটা ফ্যাক্টোরিয়ালের ভিতরে আসছিল ওটা বের করে নিলাম, তাহলে ফ্যাক্টোরিয়ালের ভিতরে কি থাকবে ভাইয়া, n প্লাস 1 ছিল, বের করে নিচ্ছি পুরোটাকে, তাহলে মাইনাস 1 থাকতেছে, ঠিক আছে। তো এই মাইনাস 1 আর এই প্লাস 1 কাটা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা শুধু এখানে ফ্যাক্টোরিয়াল n লিখতে পারি। দেখো আমি আরেকবার বলি এই জায়গাটা, পরের লাইন, ঠিক আছে, উপরের অংশ আমরা n প্লাস 1 ছিল ফ্যাক্টোরিয়ালের ভিতরে, এটা বের করে নিছি। তো এখন ফ্যাক্টোরিয়ালের ভিতরে কি থাকবে, n প্লাস 1, যেহেতু এক কম হয় বের করে নেওয়ার পর, তাহলে মাইনাস 1। তো প্লাস 1 আর মাইনাস 1 দুইটাই ভ্যানিশ হয়ে যাবে। তো আমরা এই দুটো লিখবো না, জাস্ট এইভাবে রাখে দেবো। কেন এইভাবে রাখলাম, আমরা উপরের অংশ দেখো পাই গেলাম, ঠিক আছে। এখন নিচের অংশটা জাস্ট মিলাই দেবো, দেখো এইটা দেখেই মিলাবো। তো আমাদের এখানে আছে r মাইনাস 1, এখানে শুধু r আছে। তো আমরা যদি rটাকে ফ্যাক্টোরিয়াল থেকে বের করে নিই, তাহলে ভিতরে কি হবে, r মাইনাস 1 অবশ্যই হবে, ঠিক আছে। আবার এখানে আছে পুরো অংশটা, দেখো এখানে আমরা বাম পক্ষের ক্ষেত্রে পাইছিলাম অ্যান্সারে n মাইনাস আর প্লাস 1। তো n মাইনাস
এন মাইনাস আর, ঠিক আছে, আর মাইনাস আরটা ওইদিকে আছে, তো তোমরা এটা সিকোয়েন্সিটি যদি মিলে লেখো যে আচ্ছা এইটা এখানে থাক। আচ্ছা এন প্লাস ওয়ান মাইনাস আর এবং এন মাইনাস আর প্লাস ওয়ান কিন্তু একই জিনিস, কারণ আর এর সামনে মাইনাস আছে, এখানে আর এর সামনে মাইনাস আছে, ওয়ানের সামনে প্লাস আছে, ওয়ানের সামনে প্লাস, ঠিক আছে। তো আমরা এটা পুরোটাকে বাইর করে লিখতেছি, ফ্যাক্টোরিয়াল থেকে বের করে নিব আবার, ঠিক আছে। মূলত এইখানে এই সমাধানগুলো করার মূল টার্মই হলো এই ফ্যাক্টোরিয়াল থেকে বের করে বাম পক্ষ ডান পক্ষ কিন্তু মিলানো, ঠিক আছে। তো আমরা বের করলাম আবার এন প্লাস ওটার মতন করে বের করি, আচ্ছা এন প্লাস ওয়ান মাইনাস আর এটাকে বের করে নিলাম, ঠিক আছে। এটা এন প্লাস ওয়ান মাইনাস আর যা এন মাইনাস ওয়ান সরি এন মাইনাস আর প্লাস ওয়ান একই জিনিস, ঠিক আছে। এটা বের করে নিলাম। তাহলে ফ্যাক্টোরিয়ালের ভিতরে কি থাকতেছে দেখো, এন প্লাস ওয়ান মাইনাস আর মাইনাস ওয়ান, ঠিক আছে। এই মাইনাস ওয়ান আর এই প্লাস ওয়ান আবার কাটা যাচ্ছে, তাহলে ফ্যাক্টোরিয়াল থাকতেছে এন মাইনাস আর শুধু, দেখো তাহলে থাকতেছে শুধু এন মাইনাস আর, তো এন মাইনাস আর। তাহলে দেখো এইটা আর ওইটা কীভাবে একই হচ্ছে, এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন, ঠিক আছে। আমরা ওইটার মতনই করি, সাজা লিখি, দেখো ফ্যাক্টোরিয়ালটাকে সামনে লিখলাম এন প্লাস ওয়ান, নিচে এই আটটা যেহেতু ভিতরে ছিল আটটাকে ভিতরে দিয়ে দিব, বাইরে ছিল আর মাইনাস ওয়ান, আমরা ওইটার মতন করে যা সাজা লিখব, হ্যাঁ এই অংশটা সামনে লিখি, এই আটটাকে ভিতরে আর এন প্লাস এন মাইনাস আর প্লাস ওয়ান এটাকে এইখানে। তাহলে দেখো ইকুয়াল টু ডান পক্ষ লিখছিলাম না, এটা ইকুয়াল টু বাম পক্ষ। অতএব আমরা বলতে পারি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো বলছে প্রমাণ করো যে প্রমাণিত, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ, তোমরা 3 বার করবা, দেখবা যে খাতার মধ্যে পরপর প্রথমে করবা, দেখবা একটু করে আটকাচ্ছ, পরের বার করবা একটু হলো আগে থেকে ভালোভাবে করতে পারছো, পরের বার দেখবা যে নিজে থেকে করতে পারতেছো, তারপরে আর করার লাগবে না, 2-3 বার করলেই পরে ইনাফ হয়ে যাবে। মিশে আমরা বর্ণনামূলকে যাব, ঠিক আছে। বর্ণনামূলকে যাই অধ্যায় শেষ করব। বর্ণনামূলকে তোমাদের মোটামুটি সব একই রকমের কোশ্চিন, 2-1টা ভালো করে বুঝাই দিলে বাকিগুলা জাস্ট কোশ্চিনটা বুঝতে পারলেই তোমরা অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারবা। তো দেখো এটা বর্ণনামূলকের জন্য উদাহরণ 11, ঠিক আছে, পুরাতন বইয়ের খুঁজলেই পাবা। একটি ক্রিকেট বলছে, একটি ক্রিকেট দলের 14 জন খেলোয়াড়ের মধ্যে 14 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বল করতে পারে, অর্থাৎ বলার 5 জন, 2 জন উইকেট রক্ষা করতে পারে, ঠিক আছে। অর্থাৎ 2 জন উইকেট কিপার বা উইকেট রক্ষা করতে পারে। কমপক্ষে 1 জন উইকেট রক্ষক ও 3 জন বোলারকে নিয়ে 11 জন খেলোয়াড়ের একটি দল কত প্রকারে গঠন করা যাবে, ঠিক আছে। তো এখানে বলে দিছে ওরা যে ক্রিকেট দলের মোট 14 জন আছে, 14 জন খেলোয়াড় আছে, যাদের মধ্যে 5 জন হলো বল করতে পারে, ঠিক আছে, 2 জন উইকেট রক্ষা করতে পারে। তো ওরা শর্ত দিয়ে দিছে যে কমপক্ষে 1 জন উইকেট রক্ষক, মানে এক টিমের মধ্যে একটা উইকেট রক্ষক থাকবে কমপক্ষে এবং 3টা বলার থাকবে কমপক্ষে, ঠিক আছে। একটা উইকেট রক্ষক এবং 3টা বলার প্রতিবারই থাকবে ওই টিমের মধ্যে। তো একটা উইকেট রক্ষক এবং 3টা বলার নিয়ে 11 জনের খেলোয়াড়ের একটি দল গঠন করতে হবে, কতভাবে সেটা গঠন করা যাবে। তো বিষয়টা দেখো কিভাবে সলভ করতে হচ্ছে। আমাদের 11 জন টিমের কিন্তু আমাদের মোট যেটা সংখ্যা হবে দলে, মোট টিমের সংখ্যা যেটা হবে, মেম্বারের সংখ্যা হবে 11 জন, ঠিক আছে, 11 জন। আমি একটু বলি কিভাবে হচ্ছে। আচ্ছা আমাদের বোলার কয়জন আছে, 5 জন, ঠিক আছে, 5 জন বোলার, ওকে। আমাদের উইকেট রক্ষক আছে 2 জন, উইকেট রক্ষক, ঠিক আছে। 5 জন বোলার পাইছি, 2 জন উইকেট রক্ষক পাইছি, ঠিক আছে। আমরা 5-2-এ 7 জন এখানে হয়ে গেছে। আর তাহলে আমাদের মোট প্লেয়ার আছে আমাদের কয়টা, 11টা, ঠিক আছে। তাহলে আমাদের বাকি এখানে থাকতেছে 7 জন অন্যান্য। দেখো
5 2 7, এখানে 7 জন এবং 7 জন হলো অন্যান্য, মোটে তো আমাদের 14 জনই আছে, ঠিক আছে। তো এখন আমাদের বলছে এদের মধ্যে প্রতিবারে কি কমপক্ষে একজন উইকেট রক্ষক, ঠিক আছে। উইকেট রক্ষক কমপক্ষে একজন থাকবে এবং 3 জন বলার, কমপক্ষে 3 জন প্রতিবারই বলার থাকবে, ঠিক আছে। তো আমাদের এমনভাবে করতে হবে যে মোট মিলে যেন 11 জন হয়, ঠিক আছে। 11 জনের দল গঠন করতে হবে, ঠিক আছে। যার মধ্যে প্রতিবারের টিমে কি হবে, একজন উইকেট রক্ষক থাকবে, ঠিক আছে, এবং 3 জন বোলার থাকবে। মাস্ট বি 3 জন, 3টা করে বোলার এবং একটা করে উইকেট রক্ষক লাগবে। সেটা আমরা রাখে বাকি আমরা 7 জন মিলাবো, ঠিক আছে, প্রতিবারই। তো যেহেতু আমাদেরকে বলছে 3 জন বোলার লাগবে প্রতিবারই, কিন্তু আমাদের বোলার আছে 5 জন, অর্থাৎ আমরা 3 জন সর্বনিম্ন থেকে শুরু করে 4 জন 5 জন পর্যন্ত নিতে পারি। 5-এর বেশি নিতে পারবো না, কারণ আমাদের 5টার বেশি বোলার নাই, ঠিক আছে। আমাদের বোলারই আছে 5 জন। আবার একইভাবে উইকেট রক্ষক আছে আমাদের 2 জন, তো কমপক্ষে আমাদেরকে নেওয়া লাগবে 1 জন, ঠিক আছে। তো আমরা 1 জনও নিতে পারি, 2 জনও নিতে পারি, ঠিক আছে। 3 জন বা 4 জন নিতে পারবো না এই জন্য, কারণ আমাদের 2 জনই উইকেট রক্ষক আছে। তো এইভাবে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত যাব এবং বাকিভাবে অন্যান্যগুলো মিলাবো। তো কীভাবে মিলাচ্ছি একটু দেখো। তো আমাদের 5 জন বলার আছে, আমাদের সর্বনিম্ন নিতে বলছে দেখো 3 জন বলার, ঠিক আছে। আমরা সর্বনিম্ন 3টা বলার নিলাম, হ্যাঁ। 2 জন উইকেট রক্ষক, সর্বনিম্ন নিতে বলছে আমাদের 1 জন। তো আমরা সর্বনিম্নগুলো পেয়ে গেছি, ঠিক আছে। প্রথম সমাবেশ করতেছি আমরা এটা এ দিয়ে, ঠিক আছে। তো 3 জন আর 1 জন সর্বনিম্নগুলোই নিছি, ঠিক আছে। 3 জন বলার, 1 জন উইকেট রক্ষক, 3 আর 1 4, ঠিক আছে। তো আমাদের তাহলে বাকি আমাদের মিলাইতে হবে কয়জন, 11 জন, যেহেতু আমাদের টিম গঠন করতে লাগবে। তাহলে 3 আর 1 4, আর আমাদের তাহলে 7 জনের অন্যান্যর মধ্যে আমাদের লাগতেছে 4 7 11, আচ্ছা 7 জনই লাগতেছে, ঠিক আছে। 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে, 7 জন লাগতেছে। তো প্রথম ক্ষেত্রে আমরা 3টা বলার রাখলাম, একটা উইকেট রক্ষক রাখলাম সর্বনিম্ন দিয়ে, এবং 7 জন অন্যান্য প্লেয়ার দিয়ে আমরা মোট 11 জন মিলালাম, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আবার বি, দেখো যেহেতু বলছে 3 জন বলার সর্বনিম্ন, তো সর্বনিম্ন 3 জন, তাহলে আমরা 4 জনও নিতে পারবো, ঠিক আছে। কিন্তু কারণ আমাদের বলার আছে কয়টা, 5টা, ঠিক আছে, এর জন্য আমরা 4 জনও নিতে পারবো। আবার উইকেট রক্ষক আমরা 1 জনই রাখলাম, ঠিক আছে। তো 4 আর 1 5, আর এদিকে আমাদের 11 জন মিলাইতে কজন লাগতেছে, 6 7 8 9 10 11, ঠিক আছে। আর 6টা প্লেয়ার লাগতেছে, আমরা 6 লিখে দিলাম, ঠিক আছে। আবার সি দিয়ে 4 জন, আমাদের 5 জন বলার আছে, আমরা এবারে 5 জন নিলাম। এদিকে আমরা সর্বনিম্ন একটাই উইকেট রক্ষক রাখতেছি আপাতত, তাহলে 5 আর 1 6, 6 আর 5 11, ঠিক আছে, আমরা 11 মিলাইলাম। ডি এর ক্ষেত্রে কি হচ্ছে একটু দেখো। এবারে আমরা উইকেট রক্ষক বাড়াবো, ঠিক আছে। আমরা 5 জন বলার সর্বোচ্চ রাখে, এবার উইকেট রক্ষক এর আগে ছিল 2 জন, এবারে 1 জন করে নিছি, এবার 2 জন, কারণ আমাদের উইকেট রক্ষক সর্বনিম্ন 1 জন নিতে হবে, কিন্তু আমাদের 2 জনও আছে, তাই আমরা 2 জনই নিলাম সর্বোচ্চ নিয়ে। তাহলে 5 5 2 7, 7 4 11, ঠিক আছে। আবার আমরা সর্বোচ্চ হলো 2 জন উইকেট কিপার ছিল, আমরা সর্বোচ্চ 2টা নিলাম। যখন আমরা 2টা উইকেট কিপার নিলাম সর্বোচ্চ, এখানে দেখো এখন 4টার জন্য যদি আমরা 2টা নেই, তাহলে 4 আর 2 6, ঠিক আছে। 6 জন হলো 7 8 9 10 11, ঠিক আছে। তাহলে আমাদের 5 জন হলো অন্যান্য। আবার 4-এর জন্য নিচে, এবারে 3-এর জন্য আমরা সর্বোচ্চ নিব এদিকে উইকেট রক্ষক 2টা, তাহলে আমাদের 3 আর 2 5, 6 7 8 9 10 11, 6 জন হলো কি অন্যান্য, ঠিক আছে। তো দেখো এখানে একটা সিকোয়েন্স তৈরি হয়েছে, যে দেখো যে 2 জন উইকেট রক্ষক যখন ছিল তার সর্বনিম্নগুলোর জন্য, দেখো সর্বনিম্ন আমাদের 1 জন নিতে বলছিল, 1 জন সর্বনিম্নগুলোর জন্য আমরা এক এক করে বলার বাড়াইছি, দেখো 3 4 5 পর্যন্ত করছি, ঠিক আছে। আবার সর্বোচ্চ 2 জন নিতে বলছিল, সর্বোচ্চর জন্য আমরা কি করছি, আবার 5 4 3, ঠিক আছে। সর্বোচ্চর জন্য আমরা এক এক করে বলার কমাইছি, একটা সিকোয়েন্স তৈরি হয়েছে। এই সিকোয়েন্সটা তোমরা একটু মনে রাখবা। আর এদিকে কি হয়েছে, আচ্ছা দেখো 3 জনের জন্য 1 জন, এদিকে 7 জন, 4 জনের জন্য 1 জন, এদিকে 6 জন, 5 জনের জন্য 1 জন, এদিকে 5 জন,
এইখানে এখন যেই আমাদের মেইন হিসাবটা যেটা আমরা এখন তৈরি করব, যে আমরা যেহেতু বলছি যে কম্বিনেশন মানে বাছাই করা, 5 জনের মধ্যে আমরা কয়জনকে নিছি? 3 জন, ঠিক আছে। তাহলে আমরা এ এর জন্য দেখো 5C 5 জনের জন্য প্রথমে কয়জনকে নিছি? 3 জনকে, 3 জন। এটা কিসের জন্য নিছি? বলারের জন্য, ঠিক আছে। উইকেট রক্ষক 2 জনের জন্য কয়জনকে নিছি? 1 জনের জন্য, 2 জন, 2C1, ঠিক আছে। আর এখানে 7 জনের জন্য নিছি 7 জনকেই, 7 জনের জন্য 7 জন। তো এগুলাকে গুণ করে দিলেই আমাদের কত উপায়ে সাজানো যাবে সেটা বের হবে, ঠিক আছে। আবার দেখো 5 জনের জন্য আমরা নিছি 4 জনকে, বি এর ক্ষেত্রে 5C4, 5 জনের জন্য নিছি কয়জনকে? 4 জনকে। আবার এখানে 2 জনের জন্য নিছি আবার 1 জনকে, 2C1। এখানে 7 জনের জন্য নিছি 6 জনকে, 7C6, ঠিক আছে। সি এর ক্ষেত্রে একইভাবে 5 জনের জন্য 5 জন, 5C5। এখানে 2 জনের জন্য 1 জন, 2C1। এইখানে 7 জনের জন্য 5 জন। আবার 5 জনের জন্য 5 জন, 2 জনের জন্য 2 জন, 7 জনের জন্য 4 জন। ই এর ক্ষেত্রে আবার 5 জনের জন্য 4 জন বলার, ঠিক আছে। 2 জনের জন্য 2 জন বলার, উইকেট রক্ষক, এবং 7 জন অন্যান্য জনের জন্য 5 জন। এফ এর ক্ষেত্রে 5 জনের জন্য 3 জন, 2 জনের জন্য 2 জন, 7 জনের জন্য 6 জন, ঠিক আছে। আমরা জাস্ট হিসাবটা করে যোগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। আমরা এই হিসাবটা কীভাবে করবো? ক্যালকুলেটর তোমরা সরাসরি দিবা যে 5C3, 2C1 এবং 7C7। দেখো 5C আমাদের কম্বিনেশন কীভাবে দিতে আমি এর আগে দেখাইছি ভাগ চিহ্ন দিয়ে। 5C3 আসতেছে 10, ঠিক আছে। এটার জন্য আসতেছে 10 গুণ 2C1 2 7C7 1 ইকুয়াল টু 20, ঠিক আছে। ক্যামেরায় আসতেছে এটা। একইভাবে তো দেখো আমি বাকিগুলো হিসাব করে লিখে দিছি, প্রথমটা বুঝলে অবশ্যই বাকিগুলো বুঝতে পারবা। তো 3 জন বলার, 1 জন উইকেট রক্ষক, 7 জন অন্যান্যর জন্য আমাদের মোট লাগতেছে 20 জন। একইভাবে মোট হচ্ছে 20 উপায়ে সাজাইতে পারতেছি, আমরা দলটা গঠন করতে পারতেছি। আবার 70 উপায়ে, 42 উপায়ে, আবার 70, 105, 35, ঠিক আছে। আমরা সবগুলো যদি যোগ করে দিই এখন, তাহলে আমাদের ওইটা মিশাই দিচ্ছি, মোট কত উপায়ে গঠন করতে পারবো তাদের যে প্রশ্নটা ছিল এটাই অ্যান্সার হয়ে যাবে। অতএব মোট দল গঠন করা যাবে 20 যোগ 70 যোগ, প্রতিটার জন্য আলাদা আলাদা করে দেখো, 20 উপায়ে, 70 উপায়ে, 42 উপায়ে, সবগুলো মিলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। 20 70 আবার 42 70 105 35, যোগ করলে হচ্ছে কত?
342 উপায়, এটাই অ্যান্সার। ঠিক আছে, তো আমরা আরো অঙ্ক করি, একটা দুইটা করলে হয়তো বা ভালো করে ক্লিয়ার হব। দেখো উদাহরণ 12 নাম্বার বলছে যে 6 জন ছাত্র 5 জন ছাত্রী হতে 5 জনের একটি কমিটি কত উপায়ে গঠন করা যায়। প্রত্যেক কমিটিতে, এটা শর্ত দিয়ে দিচ্ছে যে প্রত্যেক কমিটিতে কমপক্ষে একজন ছাত্রী থাকবে। ঠিক আছে, আমাদের 6 জন ছাত্র আছে, 5 জন ছাত্রী আছে। ঠিক আছে, আগের মতনই দেখো সমাধান। 6 জন ছাত্র, তাই না? 6 জন ছাত্র থাকবে, 5 জন ছাত্রী আছে। ঠিক আছে, আমাদের মোট ছাত্রছাত্রীর সংখ্যা এখানে 5 6 11 জন। তো বলছে 5 জনের কমিটি। ঠিক আছে, আমরা এখান থেকে কিছু সংখ্যক ছাত্র নেব, এখান থেকে ছাত্রী নিব, নিয়ে প্রতিবারে 5 জন সদস্য হবে মোট আমাদের কমিটিতে। কিন্তু শর্ত হচ্ছে প্রত্যেক কমিটিতে কমপক্ষে একজন ছাত্রী থাকবে। ঠিক আছে, ছাত্র না থাকলেও চলবে, আমাদের বলছে কমপক্ষে ছাত্রী একজন থাকতে হবে। ঠিক আছে, তো ছাত্রী যেহেতু একজন থাকতে হবে, 2 জন থাকলেও হবে, 3 জনও হবে, 4 জনও হবে, 5 জন, কারণ আমাদের সর্বনিম্ন একজন থাকতে হবে। ঠিক আছে, একজন থাকলে আমাদের শর্ত পূরণ হয়ে যাচ্ছে। তো 2 জন মানে একজন তো পাচ্ছি, 3 4 5, তো আমরা 6 জন লিখতেছি না, এই জন্য আমাদের 5 জন ছাত্রী আছে। ঠিক আছে, আর আরেকটা জিনিস দেখো যে 5 জনের কমিটি গঠন করতে হবে। ঠিক আছে, তো আমরা একজন যদি ছাত্রী নিয়ে নিই, আমাদের ছাত্র কয়জন লাগবে তার শর্ত কিন্তু ওরা দেয়নি, জাস্ট ছাত্রী দিছে। ছাত্রী শর্ত অনুযায়ী আমরা ছাত্রী বসাইছি। এখন আমাদের একজন ছাত্রী যদি আমরা নিয়ে নিই, আমাদের মোট কমিটি মোট সদস্য সংখ্যা হবে 5 জন। ঠিক আছে, তাহলে একজন যদি ছাত্রী হয়, 5 জন মিলাতে গেলে আমাদের 4 জন ছাত্র লাগবে এখানে। ঠিক আছে, এ যদি আমরা এ সমাবেশ যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, আর 2 জন ছাত্রীর জন্য আমাদের কয়জন ছাত্র লাগতেছে, 5 জন মিলাইতে গেলে 3 জন। ঠিক আছে, 3 জন ছাত্রীর জন্য আমাদের যদি, আচ্ছা 3 জন জন্য ছাত্র কয়জন লাগতেছে, 2 জন। আবার 4 জনের জন্য ছাত্র লাগতেছে 1 জন। আর যেহেতু 5 সদস্যের কমিটি, এখানে 5 জনই মেয়ে নিয়ে নিছি। ঠিক আছে, আমাদের শর্ত একজন ছাত্রী অথবা মেয়ে থাকলেই হবে, যদি 0 জনও ছাত্র হয় তাও আমাদের চলবে। ঠিক আছে, এই হলো এদের শর্ত। এইটুকু তোমরা যদি সাজাইতে পারো, তারপরেরটা তো সহজ, এটা বি সি ডি ই। ঠিক আছে, দেখো আমাদের শর্ত ফিল আপ হয়ে গেছে, কমপক্ষে একজন করে ছাত্রী আমরা নিছি এবং মোট টোটালি আমরা 5 জন মিলাইছি। ঠিক আছে, সেক্ষেত্রে এর বিন্যাসটা হবে, দেখো 6 জনের মধ্যে 4 জন, 6C4 BCD ই। দেখো 6 জনের জন্য নিছি 3 জন, 6 জনের জন্য 2 জন, 6 জনের জন্য 1 জন, আর 6 জনের জন্য কাউকে নিব না। ঠিক আছে, গুণ, তোমরা এই সিকোয়েন্সে পরীক্ষায় লিখবা। ঠিক আছে, যেভাবে করে দিচ্ছি, 5 জনের জন্য 1 জন, 5 জনের জন্য 2 জন, 5 জনের জন্য 3 জন, 4 জন, 5 জন। এখন যেটা বের হবে পরবর্তীতে সবগুলো জাস্ট যোগ করে দিলেই আমাদের তত উপায়ে, ঠিক আছে, কমিটি গঠন করা যাবে। তো 6C4 ক্যালকুলেটরে দিবা, তাহলে অ্যান্সার আসতেছে তোমাদের দেখো 6C4 এর মান আসছে ক্যালকুলেটরে 15, 5C1 এর আসছে 5, গুণ করলে হচ্ছে 75। এই সিকোয়েন্সে আমি এটা লিখছি। এখন এগুলো কিন্তু প্রতি ক্ষেত্রে উপায়ে, ঠিক আছে, বা প্রকারে, প্রকারে লেখা আছে, প্রকারে দেই, প্রকারে, এত প্রকারে কমিটি গঠন করা যাবে। অতএব মোট কমিটি গঠন করা যাবে
যোগ করে দিব জাস্ট 75 যোগ 200 150 30 1 অ্যান্সার আসতেছে 456, ঠিক আছে। এত প্রকারে তোমরা প্র্যাকটিস করবা, তোমাদের উদাহরণে অনেকগুলো আছে, অনুশীলনীতে যেগুলো উদাহরণেরগুলোই মোটামুটি অনুশীলনীতে ওগুলোই দিয়ে দিছে, মানে 4 থেকে 5টা অঙ্ক আছে, তোমরা জাস্ট 2-3 বার করে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা পরীক্ষার মধ্যে লিখতে পারবা, ঠিক আছে। তো আমি আর করে দিচ্ছি না এই অধ্যায়ের অঙ্ক, আশা করি তোমরা প্র্যাকটিস করবা।